নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজকে আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনারা হয়তো আমাকে ঘৃণা করবেন, অথবা হয়তো কেউ কেউ আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবেন। এটা এমন এক সম্পর্কের গল্প যার কোনো সামাজিক নাম নেই, যার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আবেগের স্রোতে ভেসে গিয়ে আমরা এমন কিছু ভুল করে ফেলি যার দাগ সারা জীবন থেকে যায়। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে এমন আরও রোমাঞ্চকর জীবনের গল্প আপনারা শুনতে পারেন। চলুন শুরু করা যাক আমার জীবনের সেই নিষিদ্ধ অধ্যায়। আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। বাবা রিটায়ার্ড করার পর সংসারে কিছুটা টানাটানি শুরু হয়। আমার বড় বোন মানে দিদি তখন ঢাকায় থাকে। দিদির বিয়ে হয়েছে বছর 5 হলো। দুলাভাই একটা বড় প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করেন। দিদি বাবাকে বলল আমাকে ঢাকায় ওদের বাসায় পাঠিয়ে দিতে, ওখান থেকেই আমি পড়াশোনা আর চাকরির কোচিং করতে পারবো। শুরুতে আমি একটু দ্বিধায় ছিলাম। দুলাভাই মানুষ হিসাবে কেমন তা খুব একটা জানতাম না। বিয়েতে আর 2-1বার অনুষ্ঠানে দেখা হয়েছে, খুব গম্ভীর আর নিজের মনে থাকেন বলে মনে হতো। কিন্তু দিদির জোড়াজুড়িতে শেষমেশ রাজি হলাম। দিদির ফ্ল্যাটটা বেশ বড়, আমাকে একটা আলাদা রুম দেওয়া হলো। দুলাভাই, যাকে আমি রাশেদ ভাইয়া বলে ডাকতাম, তিনি সকাল 9টায় বেরিয়ে যেতেন আর ফিরতেন রাত 10টায়। দিদিও নিজের স্কুল আর সংসার নিয়ে ব্যস্ত থাকত। প্রথম দিকে আমার দিনগুলো কাটছিল বেশ সাধারণভাবেই, কিন্তু মাস 3 পর থেকেই দিদির শরীরটা ভালো যাচ্ছিল না। দিদি প্রায়ই অসুস্থ থাকত আর ডাক্তার দিদিকে বিশ্রামে থাকতে বলেছিল। দিদি অসুস্থ থাকায় সংসারের অনেক কাজের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। সকালে রাশেদ ভাইয়ার নাস্তা রেডি করা, ওনার কাপড় গুছিয়ে রাখা, রাতে ফিরে এলে চা দেওয়া, সবই আমি করতাম। এই করতে করতেই রাশেদ ভাইয়ার সাথে আমার দূরত্বটা কমতে শুরু করল। উনি আগে যতটা গম্ভীর ছিলেন, এখন আমার সাথে ততটাই সহজ হতে শুরু করলেন। একদিন বিকেলের ঘটনা। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, আকাশ কালো হয়ে আছে। দিদি সেদিন বাবার বাড়িতে গেছে ডাক্তার দেখাতে, ফিরতে রাত হবে। বাসায় আমি আর রাশেদ ভাইয়া। উনি অফিস থেকে সেদিন তাড়াতাড়ি ফিরেছেন। আমি রান্নাঘরে ওনার জন্য পকোড়া ভাজছিলাম। হঠাৎ কারেন্ট চলে গেল, পুরো বাসা অন্ধকার। আমি একটু ভয় পেয়ে গেলাম। রান্নাঘর থেকে বেরোতে গিয়ে দরজার কাছে কার যেন সাথে ধাক্কা খেলাম। আহ বলে আমি ছিটকে পড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই শক্ত দুটো হাত আমাকে ধরে ফেলল। অন্ধকারেও আমি বুঝতে পারলাম এটা রাশেদ ভাইয়া। উনি আমাকে ধরে সোজা করে দাঁড় করালেন, কিন্তু হাতটা ছাড়লেন না। উনি ফিসফিস করে বললেন, রিয়া, ভয় পেয়েছ? ওনার গলার স্বরটা কেমন যেন ভারী আর অন্যরকম শোনালো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বললাম, না মানে হ্যাঁ একটু। আপনি কখন এলেন বুঝতে পারিনি। রাশেদ ভাইয়া আমার কোমরের কাছে হাতটা আলতো করে রেখে বললেন, আজ অফিসে মন বসছিল না, তোমাকে মানে বাসার কথা মনে পড়ছিল খুব। ওনার এই তোমাকে বলে থেমে যাওয়াটা আমার বুকের ভেতর একটা অদ্ভুত মোচড় দিয়ে গেল। এটা কি কোনো ভুল ইঙ্গিত, নাকি উনি সত্যিই আমাকে মিস করছিলেন? অন্ধকারে ওনার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। উনি ধীরে ধীরে আমার মুখের কাছে মুখ আনলেন। আমি জমে গিয়েছিলাম, না সরতে পারছিলাম না কিছু বলতে পারছিলাম। উনি কানের কাছে মুখ এনে বললেন, রিয়া, দিদি তো তোমাকে শুধু কাজের লোকের মতো খাটাচ্ছে। তুমি কি বোঝো না আমি তোমার দিকে কেন তাকিয়ে থাকি? আমি তোতলামি করে বললাম, ভাইয়া এসব কি বলছেন? দিদি শুনলে? উনি আমার কথার মাঝখানেই আমাকে থামিয়ে দিয়ে আমার হাতটা নিজের বুকের উপর রাখলেন। ওনার বুকের ধকধক শব্দ আমার হাতে এসে লাগছিল। উনি আবেগী গলায় বললেন, সামাজিক নিয়ম দিয়ে কি মানুষের মন বেঁধে রাখা যায় রিয়া? আমি জানি এটা অন্যায়, কিন্তু গত কয়েক মাস ধরে তোমাকে দেখে আমার নিজেকে আর সামলানো সম্ভব হচ্ছে না। তোমার ওই ভেজা চুলে যখন তুমি তোয়ালে বারান্দায় আসো, আমার বুকের ভেতর কি হয় তুমি জানো না? ওনার কথাগুলো আমাকে ব্ল্যাকমেল করার মতো শোনাচ্ছিল না, বরং মনে হচ্ছিল একজন তৃষ্ণার্ত মানুষের আর্তনাদ। এক অদ্ভুত ইমোশনাল জালে জড়িয়ে যাচ্ছিলাম আমি। একদিকে দিদির বিশ্বাস, অন্যদিকে রাশেদ ভাইয়ার এই তীব্র আকর্ষণ। আমার শরীর কাঁপছিল, কিন্তু এক অজানা উত্তেজনায় আমি অবশ হয়ে যাচ্ছিলাম। উনি অন্ধকারে আমার চোখের দিকে তাকিয়েছিলেন, যদিও কিছু দেখা যাচ্ছিল না, তবু আমি অনুভব করছিলাম ওনার দৃষ্টির তীক্ষ্ণতা।
উনি আস্তে আস্তে আমার কোমরে হাত দিয়ে আমাকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে নিলেন। ওনার শরীরের উষ্ণতা আমার শরীরে এক বৈদ্যুতিক শিহরণ জাগিয়ে দিল। আমি বাধা দিতে চাইলাম, বললাম, ভাইয়া ছাড়ুন, এটা পাপ। উনি আমার কথা শুনলেন না, বরং আরও নিবিড়ভাবে আমাকে জড়িয়ে ধরলেন। ওনার এক হাত আমার পিঠের ওপর দিয়ে চুলে বিলি কাটতে লাগল। উনি ফিসফিস করে বললেন, পাপ পুণ্য জানি না রিয়া, আমি শুধু জানি এখন তোমাকে আমার চাই। তোমার ওই ভেজা চুলে যখন তুমি বারান্দায় আসো, আমার বুকের ভেতর কি হয় তুমি জানো না? ওনার কথাগুলো আমাকে ব্ল্যাকমেইল করার মতো শোনাচ্ছিল না, বরং মনে হচ্ছিল একজন তৃষ্ণার্ত মানুষের আর্তনাদ। এক অদ্ভুত ইমোশনাল জালে জড়িয়ে যাচ্ছিলাম আমি। একদিকে দিদির বিশ্বাস, অন্যদিকে রাশেদ ভাইয়ার এই তীব্র আকর্ষণ। আমার শরীর কাঁপছিল, কিন্তু এক অজানা উত্তেজনায় আমি অবশ হয়ে যাচ্ছিলাম। উনি অন্ধকারে আমার চোখের দিকে তাকিয়েছিলেন, যদিও কিছু দেখা যাচ্ছিল না, তবু আমি অনুভব করছিলাম ওনার দৃষ্টির তীক্ষ্ণতা। উনি আস্তে আস্তে আমার কোমরে আঁত দিয়ে আমাকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে নিলেন। ওনার শরীরের উষ্ণতা আমার শরীরে এক বৈদ্যুতিক শিহরণ জাগিয়ে দিল। আমি বাধা দিতে চাইলাম, বললাম, ভাইয়া ছাড়ুন, এটা পাপ। উনি আমার কথা শুনলেন না, বরং আরও নিবিড়ভাবে আমাকে জড়িয়ে ধরলেন। ওনার এক হাত আমার পিঠের ওপর দিয়ে চুলে বিলি কাটতে লাগল। উনি ফিসফিস করে বললেন, পাপ পুণ্য জানি না রিয়া, আমি শুধু জানি এখন তোমাকে আমার চাই। তুমি কি আমার এইটুকু আবদার রাখবে না? তুমি যদি আমাকে ফিরিয়ে দাও, আমি হয়তো আর স্বাভাবিক থাকতে পারবো না। ওনার এই ইমোশনাল কথাগুলো আমাকে দুর্বল করে দিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওনার স্পর্শে আমার শরীরের সব প্রতিরোধ ভেঙে যাচ্ছিল। উনি যখন আমার গলার কাছে মুখ এনে আলতো করে চুমু খেলেন, আমার মুখ দিয়ে অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ওনার পিঠে হাত রাখলাম। সেদিন বৃষ্টির শব্দ আর আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ এক হয়ে গিয়েছিল। বাইরে বিজলি চমকাচ্ছিল, আর ঘরের ভেতর আমাদের নিষিদ্ধ সম্পর্কের সূচনা হচ্ছিল। রাশেদ ভাইয়া আমাকে পাঁচাকোলা করে সোফায় বসালেন। ওনার চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম এক আদিম নেশা। উনি আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন যেন আমি ওনার অনেক দিনের চেনা কোনো শিকার। আমার শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হচ্ছিল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওনার চুলে হাত বুলিয়ে দিলাম। উনি আমার কোমরে হাত দিয়ে আমাকে ওনার শরীরের সাথে আরও জোরে চেপে ধরলেন। ওনার শক্ত বুকের সাথে আমার নরম শরীর পিষে যাচ্ছিল। তারপর উনি আমার গলায়, কাঁধে গভীর আবেগে চুমু খেতে শুরু করলেন। ওনার অন্য হাতটা আমার সারা শরীরে বিচরণ করছিল, যেন কোনো শিল্পী তার নিপুণ হাতে ভাস্কর্য গড়ছেন। আমি চোখ বন্ধ করে সেই নিষিদ্ধ সুখ অনুভব করছিলাম। দিদির কথা মনে পড়ছিল, কিন্তু রাশেদ ভাইয়ার আদর আমাকে ভুলিয়ে দিচ্ছিল সব নৈতিকতা। সেদিন রাশেদ ভাইয়া আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে সম্পর্ক শুধু সামাজিক দলিলে হয় না, কিছু সম্পর্ক অন্ধকারে, বৃষ্টির রাতে, ভুল ইশারাতেও তৈরি হয়। এরপর থেকে দিদি বাসায় না থাকলেই আমাদের এই লুকোচুরি খেলা চলতে থাকে। আমি জানি না এর শেষ কোথায়, কিন্তু এই নিষিদ্ধ উত্তেজনার নেশায় আজ বড়ই আসক্ত।